কোটা নিয়ে হাইকোর্টের রায় স্থিতাবস্থা, আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যাবে না, শুনানিতে বললেন প্রধান বিচারপতি। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। অবরোধে দিনভর স্থবির রাজধানী সহ সারা দেশ, জনজীবনে দুর্ভোগ। বৃহস্পতিবার বিকেলে আবার বাংলা ব্লকেট, কোটা নিয়ে হাইকোর্টের বারান্দায় যেতে চায় না ছাত্ররা। সর্বোচ্চ আদালতেই কোটা বিষয়ে সুরাহা, বললেন ওবায়দুল কাদের। বললেন প্রধানমন্ত্রীর চীন সফরে সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। চীনা প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে $1 বিলিয়ন সহায়তার আশ্বাস। বেনজিরের রূপগঞ্জের 24 কাঠা ডুপ্লেক্স বাড়ি দখলে নিয়েছে প্রশাসন। স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাবরিনা সহ 7 জনের নামে দুদকের মামলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্টের রায় স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী 4 সপ্তাহের জন্য এই আদেশ দিয়ে 7 আগস্ট শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। বুধবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেওয়া হয়েছে। এ সময় পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, সব প্রতিবাদী কোমলমতি ছাত্রছাত্রীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টর এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে। প্রতিবাদকারী শিক্ষার্থীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন। মূল আবেদন নিষ্পত্তির সময় আদালত তা বিবেচনায় নেবেন। যেহেতু এই কোটা পদ্ধতিটা নির্বাহী আদেশে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সকাল 10টার পর থেকে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, ফার্মগেট, এলিফ্যান্ট রোডের মোড় সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেন। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান। সরকারি চাকরির সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে বুধবার সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। সকাল 11টার পর মিছিল নিয়ে কোটা আন্দোলনের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়। শাহবাগের পাশাপাশি বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, সায়েন্স ল্যাবরেটরি মোড়, মহাখালী, উত্তরা সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে চলতে থাকে বাংলা ব্লকেট কর্মসূচি। বৈষম্যমূলক সকল ধরনের যে অযৌক্তিক কোটাগুলো রয়েছে সেগুলো যেন বাতিল করা হয়। এসএসসি, এইচএসসি সব পরীক্ষায় নারীদের পাশের হার ছেলেদের চেয়ে বেশি হয়। সো এই কোটা প্রথা এখন অযৌক্তিক এবং অসাংবিধানিক। সো নারী কোটা প্রথা বাতিলের পক্ষে আমরা এটা বলছি না যে একদম বাদ দিয়ে দিই, যদি রাখতেই চাক 5%-এর বেশি না। সরকারি চাকরির প্রত্যেকটা গ্রেডেই যৌক্তিক পর্যায়ে নেই, সর্বোচ্চ 5% কোটার মধ্যে রাখবেন। বাংলা ব্লকেট কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা কখনো গান, কখনো আবৃত্তি, আবার কখনো কোটা নিয়ে স্লোগান দিতে থাকেন। আমি যদি 80 মার্ক পায়ে একটা জায়গায় চান্স পাচ্ছি না, কিন্তু যার মুক্তিযুদ্ধ কোটা আছে সে কিন্তু 50 মার্কেই চান্স পেয়ে যাচ্ছে। তো এখানে আমাদের মেধার মূল্যটা কোথায়? এত সংখ্যক মেধাবীদের যদি মূল্যায়ন না করে আপনারা যদি 56% কোঠা দিয়ে কোঠাধারীদের মূল্যায়ন করেন, তাহলে এখানে যে মেধাবীদের অবমূল্যায়ন হচ্ছে। এবং এক কথাই আমি বলতে চাই যে মেধাবীদের গলায় ফাঁস দিয়ে মেধাবীদের মারা হচ্ছে। উচ্চ আদালতের নতুন ঘোষণার পর আন্দোলনকারীরা জানান, কোটা নিয়ে উচ্চ আদালতের স্থিতাবস্থার যে আদেশ দেওয়া হয়েছে তাতে আন্দোলনের কোনো পরিবর্তন হবে না। নির্বাহী আদেশ দিয়ে কোটা সংস্কার করা হলে রাজপথ থেকে আন্দোলন তুলে নেওয়া হবে। যে ভাইরা আজকে কাজ করে খাচ্ছে, রিক্সা চালাচ্ছে, কৃষি কাজ করছে, মজুর, এই ভাইদের ছেলে মেয়েরা কি এরকম থেকে যাবে? যাদের ছেলে মেয়েরা চাকরি করে শুধু তাদেররাই চাকরি করবে, এটা তো হতে পারে। যেটি নির্বাহী বিভাগের হাতে রয়েছে, নির্বাহী বিভাগ চাইলেই একটি কমিশন গঠন করে দেওয়া কোটার যৌক্তিক সংস্কার করতে পারেন। সেই কারণে আমরা নির্বাহী বিভাগের কাছে এটির জন্য আমরা যাচ্ছি। নির্বাহী বিভাগ থেকে যেই মুহূর্তে ঘোষণা দেওয়া হবে যে আমাদের একদম দাবি মেনে নেওয়া হচ্ছে, ঠিক তারপরে 1 সেকেন্ড আমরা রাস্তায় থাকবো না। ঢাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলনকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কারের এক দফা আদায় বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে সারা দেশে অর্থ দিবস বাংলা ব্লকেট কর্মসূচি চলমান থাকবে। বুধবার সন্ধ্যায় এই কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেটের আওতায় থাকবে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামীকালের কর্মসূচি হিসেবে বিকেল 3:30 থেকে সারা দেশের শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে। সড়ক ও রেলপথগুলো এই কর্মসূচির আওতায় থাকবে। নির্বাহী বিভাগের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, অতি দ্রুত দাবিটি মেনে নিতে হবে যাতে শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে পারে। আসিফ আরও বলেন, 2018 সালে যে পরিপত্র দেওয়া হয়েছিল হাইকোর্ট সেটি বাতিল করেছে। এই আইনের প্রক্রিয়ায় শিক্ষার্থীরা হাইকোর্টের বারান্দায় যেতে চায় না বলেও জানান তিনি। আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। বিকাল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি শুরু করব এবং সারা দেশে শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি সফলভাবে পালন করবে। অবরোধের কারণে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। চরম দুর্ভোগে নগরবাসী। সারা দেশের সাথে ঢাকার রেলপথও বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এদিকে ঢাকার প্রধান সড়ক যানবাহন শূন্য হলেও অলি গলিতে ছিল দীর্ঘ ব্যক্তিগত গাড়ির লাইন। রাজধানীর প্রধান 3টি সড়ক মিরপুর রোড, কারওয়ান বাজার এবং রামপুরা বাড্ডা রোড অবরোধ হওয়ায় নিম্ন আয়ের মানুষ পড়েন বিপাকে। তবে বিকেল 5:30টায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। দিনব্যাপী অবরোধ কর্মসূচিতে বুধবার সকাল 10টার পর কার্যত অচল হয়ে যায় ঢাকা। শহরের প্রধান 3টি সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ কারণে প্রধান সড়ক যানশূন্য হয়ে গেলেও অলিগলিতে দীর্ঘ হতে থাকে গাড়ির লাইন। বুধবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ির চাপ স্বাভাবিক দিনের থেকে অনেক কম ছিল। এরপরও যে সকল গাড়ি সকাল 10টার পর সড়কে বের হয়েছে তাদের সবাইকেই পড়তে হয়েছে শিক্ষার্থীদের জেরার মুখে। একমাত্র অ্যাম্বুলেন্স চলাচল ছিল স্বাভাবিক। এদিকে গাড়ি থেকে নেমে অনেকেই জরুরি কাজের জন্য পায়ে হাঁটা শুরু করেন। কেউ আবার গাড়ি ফেলে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। যে যতক্ষণ থাকবে আমার গাড়িটা এখানে আছে, আমার ড্রাইভার নাই, এখন আমি গাড়িটা ফেলায় কি উত্তরে চলে যেতে পারবো? গাড়িটা রেখে আমাকে যাইতে হচ্ছে। সত্যিকার অর্থে এটা ভোগান্তি। আমরা চাই যে এটা একটা দ্রুত সমাধান হোক। হাতের ঝিল পর্যন্ত আসছি, পরে হেঁটে হেঁটে যাইতেছি হাসপাতালে বাচ্চাকে নিয়ে। আমার ভোগান্তি যেদিকে যাক শিক্ষার্থীতে এটা যুক্তি, সারা জীবন তো একজনে খাইলে হবে না। রাজধানীর সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা। এফডিসির সামনে রেল লাইনে বসে বিক্ষোভ করে তারা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। সকাল 10:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকার বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে গিয়ে জড়ো হয়। চট্টগ্রামে সকাল 11:30টায় শাটল ট্রেনে চড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা মহানগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে। এ সময় আরও কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেয়। অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম রুটে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়। বেলা 11:30টায় কক্সবাজারগামী ট্রেন ও দুপুর 12:30টায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় শিক্ষার্থীরা।
এদিকে কোটা বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা প্রথমে প্যারিস রোডে জড়ো হয়, সেখানে তারা মানববন্ধন করে। এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দেয়। ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জব্বারের মোড় সংলগ্ন এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে তারা। এর আগে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। অন্যদিকে নগরীর টাউন হল মোড়ে রাজপথ অবরোধ করে আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। এদিকে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও মিছিল করে দাবি আদায়ের স্লোগান দেয় তারা। বরিশাল থেকে পটুয়াখালী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়া নগরীর বিএম কলেজের সামনে ও নথুল্লাবাদে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। কোটা বাতিলের দাবিতে খুলনার নতুন রাস্তা মোড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় ট্রেন ও পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। অন্যদিকে দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। পরে মডার্ন মোড়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুধারে শত শত যানবাহন আটকা পড়ে। কোটা বাতিলের দাবিতে টাঙ্গাইল সন্তোষ কাগমারি সরকারি কলেজ মোড়ে 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে যৌক্তিক রায়ের মধ্য দিয়ে সমস্যার গ্রহণযোগ্য সমাধানের আশা ব্যক্ত করেন তিনি। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার তো কোটামুক্ত পদ্ধতির সিদ্ধান্তই নিয়েছিল, সরকার এখনও সেই অবস্থানেই রয়েছে। আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথেও যোগাযোগ রয়েছে উল্লেখ করে অচিরেই সেই সমস্যারও সমাধানের আশাবাদও ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে তিনি বলেন, সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু কিছু চিহ্নিত মহল এই বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। 3 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 12:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। এর আগে বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে নানা কর্মসূচিতে যোগ দেন শেখ হাসিনা। রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে চীন। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। চীন সফরের দ্বিতীয় দিনে বুধবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কার্যালয়ে গ্রেট হলে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন, দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিং এর সহায়তা চাওয়া হয়। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর শতভাগ সফল হয়েছে। চাইনিজ প্রেসিডেন্ট তিনি বলেছেন বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন
কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে। এবং সেজন্য টেকনিক্যাল কমিটি, 2 দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে এবং খুব সহসা চায়না থেকে টেকনিক্যাল কমিটি এজন্য বাংলাদেশেও যাবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার ইস্যুতে চীন জোরালো ভূমিকা রাখবে বলেও আশ্বাস মিলেছে। মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছো এবং এটি একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু তোমাদের জন্য। আমরা এটি সমাধান করবে, আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। এবং বর্তমানে মায়ানমারের যে পরিস্থিতি সেটা উল্লেখ করে তিনি বলেছেন, মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করবে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে স্থানীয় সময় বুধবার সকাল 11টায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং। দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা। চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন তিনি। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন 2 দেশের প্রধানমন্ত্রী। 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে 2 প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকের পর 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্রে সই করেন 2 দেশের প্রতিনিধিরা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন 2 দেশের প্রধানমন্ত্রী। চীনের 2 শীর্ষ নেতার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছে। একই সাথে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান সহ যে কোনো ইস্যুতে পাশে থাকবে দেশটি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, বেইজিং, চীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার সুপারিশ করলেও সরকার তাতে কোনো কর্ণপাত করছে না। রামপুরার পূর্ব হাজিপুরার একটি মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মৎস্যজীবী দল। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার সুপারিশ করলেও সরকার তাতে কর্ণপাত করছে না। তিনি বলেন, সীমান্তে হত্যা হলেও সরকার নিশ্চুপ। ভারতের স্বার্থে রেল করিডোর দিয়ে দেশের স্বার্থকে বিনষ্ট করছে সরকার। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ভারতের স্বার্থে বাংলাদেশের ভিতর দিয়ে তাদেরকে রেলের করিডোর দেওয়া হচ্ছে। এই যে ট্রেন চলবে, এই ট্রেনে কি থাকবে? এটা এখানে থাকবে ভারতের সামরিক সরঞ্জাম। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ, সেখানে যে রাজনৈতিক যে সংকট, সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা, তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই কারণেই আপনারা দেখছেন নানা ধরনের ঘটনা তিনি নিজেই ঘটিয়ে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে ইস্যু তৈরির দিকে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিং তল্লাশি করে দখল নিয়েছে প্রশাসন। দুপুরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের যৌথ অভিযানে বাড়িটি জব্দ করা হয়। এ সময় বাড়িটিতে টিভি, ফ্রিজ, আসবাবপত্র সহ সব মালামালের তালিকা তৈরি করা হয়। এর আগে দুদকের মামলায় হাইকোর্টের আদেশে বাড়িটি জব্দ করে প্রশাসন। প্রায় 24 কাঠার ডুপ্লেক্স বাড়িটিতে দ্বিতীয় দফায় তল্লাশি শেষে সংবাদ সম্মেলন করে দুদক। অভিযানে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলম, দুদকের উপপরিচালক মাইনুল হাসান রওশানী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সিমন সরকার সহ সংশ্লিষ্টরা অংশ নেন। ভবনটি আসলে একটা আবাসিক ভবন। এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্রাদি পাওয়া যায়, ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। কিচেনে, রান্নাঘরে চায়ের কাপ, পাতি, হাঁড়ি পাতিল, রান্নার ব্যবস্থা, কুকিং সিস্টেম ছিল।
টিভি, একটা পরিবার বসবাস করতে যা যা লাগে সেই জিনিসপত্রগুলোই আমরা পেয়েছি, সেগুলো আমরা তালিকা করেছি। করোনা ভাইরাসের ভুয়া প্রতিবেদন দিয়ে জেকেজি হেলথ কেয়ারের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক চিকিৎসক ডাক্তার সাবরিনা সহ 7 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় 1-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় আসামিদের নামে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্য আসামিরা হলেন জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী ও স্বত্বাধিকারী জেবুন্নেসা রিমা। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা আসম সাইদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তানজিনা পাটোয়ারি। 2020 সালে করোনা মহামারী শুরুর পর করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠে। ওই বছরের 23 জুন জেকেজি হেলথ কেয়ারের সিও আরিফুল হক সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। সে সময় নমুনা পরীক্ষায় জালিয়াতি করা হয়েছে এমন অভিযোগে কামাল হোসেন নামে একজন ব্যক্তি তেজগাঁও থানায় একটি মামলা করেছিলেন। টানা 10ম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়, অন্তর্ভুক্তি প্রত্যাহার সহ 3 দফা দাবিতে কর্মসূচি পালন করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান শিক্ষক নেতারা। সর্বাত্মক কর্মবিরতির 10ম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিমে তাদের অন্তর্ভুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভুইয়া জানান, অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে আন্দোলনের ফলে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক যে ক্ষতি হবে তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটা নিয়ে হাইকোর্টের রায় স্থিতাবস্থা, আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যাবে না, শুনানিতে বললেন প্রধান বিচারপতি। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। অবরোধে দিনভর স্থবির রাজধানী সহ সারা দেশ, জনজীবনে দুর্ভোগ। বৃহস্পতিবার বিকেলে আবার বাংলা ব্লকের কোটা নিয়ে হাইকোর্টের বারান্দায় যেতে চায় না ছাত্ররা। সর্বোচ্চ আদালতেই কোটা বিষয়ে সুরাহা, বললেন ওবায়দুল কাদের। বললেন প্রধানমন্ত্রীর চীন সফরে সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। চীনা প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে $1 বিলিয়ন সহায়তার ঘোষণা। বেনজিরের রূপগঞ্জের 24 কাঠার ডুপ্লেক্স বাড়ি দখলে নিয়েছে প্রশাসন। স্বাস্থ্যের সাবেক ডিজি ও সাবরিনা সহ 7 জনের নামে দুদকের মামলা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।